এই ভিডিওতে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের কেমিস্ট্রির উপর ধাতু এবং অধাতুর সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগে আমি টার্ম 2 এক্সামের জন্য ফিজিক্সের উপর তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের পরপর দুটি ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা ওই ভিডিওগুলি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেগুলিকে দেখে নিতে পারো। আশা করি টার্ম 1 এক্সামের সাজেশনের মতো টার্ম 2 এক্সামেও 100% কমন আসবে। কিছুদিনের মধ্যেই কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলির ভিডিও এবং বায়োলজি ও ম্যাথসের সাজেশনের ভিডিও আপলোড করা হবে। তাই প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অন্য স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করতে হবে। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। এবার খাতা কলম নিয়ে সঙ্গে থাকো, সাথে সাথে আনসারগুলি খাতায় উঠিয়ে নিও। প্রথমে আমরা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে আমরা এমসিকিউ কোয়েশ্চেন দেখছি। এখানে এমসিকিউ কোয়েশ্চনের প্রত্যেকটি 4টা করে কি থাকবে, অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে একটা থাকবে সঠিক আনসার, সেটাকে খাতায় লিখতে হবে। এইভাবে প্রথম কোয়েশ্চনটা কি বলেছে? প্রথম কোয়েশ্চন বলছে কোনটি নোবেল গ্যাস নয়, অর্থাৎ নোবেল গ্যাস নয় কোনটি, অর্থাৎ কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় সেটা বলতে হবে। এখানে হিলিয়াম, হিলিয়াম তো নোবেল গ্যাস, তাহলে হিলিয়াম নোবেল গ্যাস নয় না, হিলিয়াম হচ্ছে নোবেল গ্যাস। নিয়ন নোবেল গ্যাস, আর্গনও নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কি হাইড্রোজেন, কি হাইড্রোজেন নোবেল গ্যাস নয়, অর্থাৎ তাহলে আমার কি হবে, 3 নম্বরটা হবে। এখানে এই 3 নম্বরটা হবে আনসার। পরের কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি অধাতু? আমরা জানি সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু। তাহলে কি এখানে নাইট্রোজেন অধাতু। তাহলে ডি নম্বরটা হবে আনসার। পরের কোশ্চেনে কি বলেছে, সবচেয়ে হালকা বা জলের চেয়ে হালকা ধাতুটি হলো কোনটি? জলের চেয়ে হালকা বা সবচেয়ে হালকা। এখানে লিথিয়াম হচ্ছে সবচাইতে হালকা বা জলের চেয়ে হালকা ধাতু। তাহলে এই প্রথমটা হবে কি আনসার। সর্বাপেক্ষা নমনীয় ধাতুটি হলো, নমনীয় ধাতু অ্যালুমিনিয়াম, সোনা, পটাশিয়াম, আয়রন। এখানে সোনা হচ্ছে নমনীয়, সেই জন্য সোনা দিয়ে কি করা হয়, বিভিন্ন অলংকার বানানো হয়। এই হচ্ছে সোনা, এটা হবে কি আনসার। পরে কোয়েশ্চন, ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করার ধর্মকে কি বলে? ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করার ধর্মকে বলা হয় নমনীয়তা। তাহলে আনসার কি হবে, নমনীয়তা। তাহলে এই এ নম্বরটা হবে আনসার। একটি তরল অধাতু হলো, একটা তরল অধাতু হলো ব্রোমিন। আমরা জানি তরল অধাতু হচ্ছে কি, তরল অধাতু হচ্ছে ব্রোমিন। বায়ুর সংস্পর্শে আগুন জ্বলে উঠে, কার মধ্যে বায়ুর সংস্পর্শে আগুন জ্বলে ওঠে? আমরা জানি সোডিয়ামের সাথে জলের বিক্রিয়ায় কি হয়, আগুন জ্বলে ওঠে। তাহলে বায়ুর সংস্পর্শে অর্থাৎ বায়ুর জ্বলে আসার সংস্পর্শে আগুন জ্বলে ওঠে সোডিয়াম ধাতুতে। আনসার হবে কি, আনসার হবে বি। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8-এ কি বলেছে, বৈদ্যুতিক তার তড়িৎ কুপরিবাহী অন্তরক পদার্থ দ্বারা আবৃত থাকে। তো তোমরা জানো যে বৈদ্যুতিক তার একটা প্লাস্টিকের কভার দ্বারা কি থাকে, মোড়ানো থাকে। এটিতে যে পদার্থ ব্যবহৃত হয় তা হলো, এই যে প্লাস্টিকের পদার্থটা আছে সেই কভারটা, কভারটা কি পদার্থ থাকে? সেখানে থাকে কি, পিভিসি থাকে, পলিভিনাইল ক্লোরাইড থাকে। পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চনে বলেছে যে সিইউ কপার, জিঙ্ক, এফি আয়রন এবং অ্যালুমিনিয়াম ধাতুগুলির সক্রিয়তার নিম্নক্রম হলো, অর্থাৎ এই ধাতুগুলিকে যদি সক্রিয়তার নিম্নক্রম অনুসারে সাজাও তাহলে এখানে কি হবে, অর্থাৎ সবচেয়ে কম সক্রিয় কোনটা? সবচেয়ে কম সক্রিয় হলো কপার। এরপরে কোনটা? এরপরে হলো আয়রন। এরপরে কোনটা? জিঙ্ক। এরপরে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে বেশি সক্রিয়, শক্তির নিম্ন সক্রিয়তার নিম্নক্রমে, অর্থাৎ প্রথমে থাকবে সবচেয়ে বেশি সক্রিয়টা। তাহলে এখানে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন এবং কপার। এটা হবে আনসার, সি নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চেন কি বলছে, নিচের কোনটিতে তড়িৎযুজি বন্ধন বর্তমান? আমরা জানি সোডিয়ামে তড়িৎযুজি বন্ধন বর্তমান। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে এখানে ক্লোরিন এবং সোডিয়ামের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে তড়িৎযুজি বন্ধন। এরপরে কোয়েশ্চন, ভূত্বকে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। আমরা জানি ভূত্বকে অর্থাৎ ভূপৃষ্ঠে বেশি পরিমাণ যে ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হিমোগ্লোবিনে বর্তমান ধাতুটি কি? হিমোগ্লোবিনে থাকে আয়রন, সেই জন্য হিমোগ্লোবিনের বর্ণ লাল। হিমোগ্লোবিনে কি থাকে? হিমোগ্লোবিনে থাকে আয়রন। পরে কোয়েশ্চনে বলেছে যে অম্লরা যে
HCl এবং HNO3 এর অনুপাত কত? অর্থাৎ হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত? আমরা জানি অম্লরাজে হাইড্রোজেন ক্লোরাইড এবং HNO3 কে 3:1 অনুপাতে রাখা হয়। তাহলে আনসার হবে কোনটা? আনসার হবে এই ডি নম্বরটা। পরে কোয়েশ্চন, নিচের কোন ধাতুকে কেরোসিনে সংরক্ষণ করা হয়? আমরা জানি সোডিয়াম কি? সোডিয়াম বায়ুর জলের সাথে বিক্রিয়া করে, তাই সোডিয়ামকে উন্মুক্ত অবস্থায় রাখা যায় না, সেই জন্য সোডিয়ামকে কি করা হয়? কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। তাহলে এখানে আনসার হবে কোনটা? সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় বা কেরোসিনে সংগ্রহ করা হয়। বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কপার। কপার বৈদ্যুতিক তার হিসাবে ব্যবহৃত হয়। পরে কোয়েশ্চন, এবার আমরা যাব কি ভেরি শর্ট আনসার, অর্থাৎ এখানে কি থাকবে? কোয়েশ্চন থাকবে, সেটাকে খাতায় আনসার লিখতে হবে এবং প্রত্যেকটার মান হবে 1। এখানে কি বলেছে? এই যে পিভিসি এর সম্পূর্ণ নাম লিখো। পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। তার সম্পূর্ণ নাম হলো কি? পলিভিনাইল ক্লোরাইড। এটা তোমরা খাতায় লিখে নাও। এরপরে বলেছে যে একটি ধাতুর নাম লিখো যেটি গড়ের উষ্ণতায় তরল। আমরা জানি তরল ধাতুটার নাম হচ্ছে কি? পারদ। অর্থাৎ গড়ের উষ্ণতায় তরল ধাতুটা হলো কি? পারদ। পরে কোয়েশ্চন, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে এমন দুটি ধাতু কি? লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে সোডিয়াম এবং জিঙ্ক। সোডিয়াম এবং জিঙ্ক। পরে কোয়েশ্চন, একটি ধাতুর নাম করো যা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। একটা ধাতুর নাম বলেছে, আমি এখানে দুইটা ধাতুর নাম দিয়েছি। এখানে কি? অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। পরে কোয়েশ্চন, অক্সিজেনের সঙ্গে অধাতু যুক্ত হলে কোন অক্সাইড উৎপন্ন হয়? অক্সিজেনের সঙ্গে অধাতু যুক্ত হলে আম্লিক অক্সাইড উৎপন্ন হয়। আবার বলছি, অক্সিজেনের সঙ্গে অধাতু যুক্ত হলে আম্লিক অক্সাইড উৎপন্ন হয়। পরে কোয়েশ্চনে কি বলেছে? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং অ্যালুমিনিয়ামকে সক্রিয়তার নিম্নক্রম অনুসারে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাও। এখানে আমরা জানি সবচেয়ে বেশি সক্রিয় কি আছে? এখানে এমজি। এরপরে বেশি সক্রিয় অ্যালুমিনিয়াম, এরপরে কি আছে? জিঙ্ক, এরপরে আয়রন। তাহলে এখানে কি হবে? সক্রিয়তার নিম্নক্রম অনুসারে সাজালে আমরা পাবো এরকম। পরে কোয়েশ্চন বলেছে, কোন পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান? আবার বলছি, কোন পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান? পরমাণুতে মোট কয়টি ইলেকট্রন আছে? আমরা জানি কে এল এম, অর্থাৎ এম হচ্ছে 3 নম্বর কক্ষ। প্রথম কক্ষে ইলেকট্রন থাকে 2টা, সেকেন্ড কক্ষে থাকে কয়টা? 8টা। তাহলে প্রথম কক্ষে থাকে 2টা, সেকেন্ড কক্ষে 8টা, এখানে এম কক্ষে অর্থাৎ 3 নম্বর কক্ষে হচ্ছে 3টা। তাহলে প্রথম কক্ষে 2টা, পরে কি? 8টা। 2টা প্লাস 8টা কয়টা হলো? 10টা। এরপর থাকে কি? 3টা। অর্থাৎ এক্ষেত্রে মোট ইলেকট্রন হবে কয়টা? এক্ষেত্রে মোট ইলেকট্রন হবে 11টা। পরে কোয়েশ্চন, কোন পরমাণুর কে কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরমাণুটির নাম কি হতে পারে? কে কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ। কে হচ্ছে প্রথম কক্ষ। প্রথম কক্ষে যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাহলে প্রথম কক্ষে কি থাকে? 2টা ইলেকট্রন থাকবে। তাহলে 2টা ইলেকট্রন যদি থাকে তাহলে পরমাণুটা কি হিলিয়াম হতে পারে? কারণ হিলিয়ামের পরমাণু সংখ্যা কত? 2। সেই জন্য হিলিয়ামের ইলেকট্রন আছে কটা? 2টা। তাহলে পরমাণুটি কি হতে পারে? পরমাণুটি হিলিয়াম হতে পারে। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখো। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, এগুলি। এখানে 2টা আমরা লিখলাম, একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে কি? কি? প্লাটিনাম। পরে কোয়েশ্চেন, একটি ধাতুর নাম লিখো যেটি সহজেই ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়ামকে ছুরি দিয়ে সহজেই কাটা যায়। পরে কোয়েশ্চেন, একটি উভধর্মী অক্সাইডের নাম লিখো। উভধর্মী জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। পরে কোয়েশ্চন, একটি প্রশম অক্সাইডের উদাহরণ দাও। জল হচ্ছে প্রশম অক্সাইড। পরে কোয়েশ্চন, তাপের কুপরিবাহী একটি ধাতুর নাম লিখো। আমরা জানি লেড ধাতু, কিন্তু তাপের কুপরিবাহী, লেডের মধ্য দিয়ে তাপ যায় না। পরে কোয়েশ্চনে বলেছে কি? কোন ধাতুটি তাপের সর্বাধিক সুপরিবাহী? আমরা জানি সিলভার হচ্ছে তাপের সর্বাধিক সুপরিবাহী। তাহলে তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতুটির নাম হলো সিলভার। পরে কোয়েশ্চন, এবার আমরা যাব 15 নম্বর কোয়েশ্চন, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। পরে কোয়েশ্চন, হাইড্রোজেন অণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয়?
হাইড্রোজেন অণু দুটি নিজেদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ। এবার আমরা যাব শর্ট আনসার, অর্থাৎ 2 মার্কের শর্ট আনসার। এটি কি করতে হবে? খাতায় লিখতে হবে। আমি এখানে ছোট প্রশ্নগুলির আনসার দিয়ে দিলাম, বড় প্রশ্নগুলি এগুলি সবগুলি বইয়ে আছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই ডেসক্রিপশনে বা কমেন্টে লিখবে, আমি সেগুলির আনসার দিয়ে দেব বা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলি আলোচনা করব। এখানে প্রথম কোয়েশ্চনে কি বলেছে? অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি? এর ব্যবহার লিখো। আমরা জানি অম্লরাজ কি? অম্লরাজ হচ্ছে 3:1 অনুপাতে HCl এবং HNO3 কে মিশাইলে যে দ্রবণ পাওয়া যায় সেটা হলো অম্লরাজ। সাধারণ উপায়ে সোনা রূপা এগুলিকে কি করা যায় না? গলানো যায় না, কিন্তু অম্লরাজে সেগুলিকে গলানো যায়। এটি কি করতে ব্যবহৃত হয়? সোনা রূপা গলাতে ব্যবহৃত হয়। পরের কোয়েশ্চন, সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন? কারণ সোডিয়াম বায়ুর সাথে বিক্রিয়া করে, কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখলে সেটা বিক্রিয়া করবে না। পরের কোয়েশ্চনে কি বলেছে? Cl2, NaCl, CaO এবং MgCl2 কি ধরনের যৌগ? এটা কি ধরনের, তড়িৎযোজী না সমযোজী যৌগ? এদের ইলেকট্রন ডট গঠন দেখাও। এটির ইলেকট্রন ডট গঠন দেখাতে হবে। পরের কোয়েশ্চনে কি বলেছে? ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লিখো। এরপরে কোয়েশ্চন, ধাতুকল্প কি? ধাতুকল্প কি তোমরা জানো যে কোনো যে সকল মৌলের মধ্যে ধাতু অধাতু উভয় ধর্ম বর্তমান সেটিকে বলা হয় ধাতুকল্প। যেমন আর্সেনিক, অ্যান্টিমনি এগুলি হচ্ছে কি? ধাতুকল্প। জিঙ্ক অক্সাইড একটি উপধর্মী অক্সাইড ব্যাখ্যা করো, বা ZnO একটি উপধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। সোডিয়াম ধাতুতে আগুন লাগালে জল দিলে নেবানো যায় না কেন? কারণ জলের সাথে বিক্রিয়া করে, সেই জন্য সেটা জল দিয়ে সোডিয়াম ধাতুকে কখনো নেবানো যায় না। লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লিখো। পরে কোয়েশ্চনে বলেছে ম্যাগনেসিয়াম ধাতুকে বায়ুতে দহন করলে কি ঘটে? সমীকরণ সহ লিখো। পরে কোয়েশ্চন, দার্শনিকের উল কি? এর সংকেত লিখো। আশা করি এত সময়ে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দাও এবং তোমাদের প্রয়োজনীয় কমেন্ট লিখে নাও। পরবর্তী ভিডিওর মাধ্যমে এগুলি সমাধান করার চেষ্টা করো।